আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত আজ রয়েছেন আমাদের সঙ্গে অতিথি হিসাবে। অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ মাসুদ ভাই। আহ, আপনি নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন, গত কয়েকদিন ধরে আমাদের দেশের রাজনীতিতে একটা নতুন বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেই বিষয়টা হলো, ডক্টর ইউনূস ব্রিটেন গিয়েছিলেন, সেখানে বিভিন্ন কারণে গিয়েছিলেন, কিন্তু অন্য কারণগুলো চাপা পড়ে গেছে, অন্য সাফল্য ব্যর্থতা সবই চাপা পড়ে গেছে। তারেক রহমানের সঙ্গে ওনার যে বৈঠক, সেই বৈঠকের ঘটনার যে খবর, সেই খবরের নিচে, এবং তারেক রহমানের সঙ্গে ওনার একটা দ্বিপাক্ষিক 1-to-1 বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে উনি ঈদের আগে যে ঘোষণা করেছিলেন যে নির্বাচন হবে এপ্রিলের প্রথম মানে প্রথমার্ধে যে কোনো দিন, সেই ঘোষণা থেকে 2 মাস এগিয়ে এনেছেন ডেটটা, বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে, হবে তা বলেন, হতে পারে। এবং এটা বলার পর বিএনপির পক্ষ থেকে বেশ আনন্দ উল্লাস প্রকাশ করা হয়েছে। আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মাত্র দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের ডেট এভাবে পরিবর্তন করাটা তারা পছন্দ করেনি, এবং তার প্রতিবাদে তারা কিন্তু গতকালকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পর্যন্ত তারা হাজির হয়নি। তো এই যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, আবার এদিকে কেউ কেউ এটাও বলছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেরকম কোনো নিশ্চিত কথা তো ওই যৌথ বিবৃতিতেও নেই। তাহলে বিএনপি এত খুশি হচ্ছে কেন? গতকালকে যেটা ঘটলো, বিএনপি যে স্থায়ী কমিটি, তারা বলেছে তারা সরকারের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা বিরোধে না যায়, তাহলে সরকার যদি কোনো গণবিরোধী কর্মকাণ্ড করে, তবুও কি তারা বিরোধে যাবে না? এক নির্বাচনের একটা আশ্বাস, ডেটের একটা আশ্বাস পেয়ে এত খুশি হয় এবং সবকিছুকে ত্যাগ করা, এটা কেন? যদি সরকার আগামীতে বন্দর নিয়ে তাদের পূর্বে সিদ্ধান্তে থাকে, করিডোর নিয়ে সে আগের সিদ্ধান্তে থাকে, তবুও কি বিএনপি বিরোধী যাবে না? তো এই সমস্ত প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে। আমি এতগুলি কথা একবারে বলে নিলাম, একটু ভূমিকাটা লম্বা হলো এই কারণে যে আপনি সবগুলি মিলিয়ে উত্তর দিবেন। আপনাকে আমি থামাতে চাই না, আপনি একটা না বলে যান, আমি পরে ফিরে এসে আরেকটা বিষয় নিয়ে বলবো। শিওর। আমি বলি আপনাকে, আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন প্রথমে আমি বলি, রাজার সাথে দেখা করা আমাদের দেশের মানুষের জন্য একটা বিরল ঘটনা হতেই পারে। সে তিনি যত উচ্চ পদেই থাক না কেন, আমাদের জন্য খুব সাধারণ। আমি খুব দুঃখিত যে একটা ব্যক্তিগত বিষয় বলতে হচ্ছে। আমার ছেলে, আপনি জানেন, অভিনেতা, এবং এই দেশে এবং হলিউডে অভিনয় করে। ওকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, এখানকার মুখ্যমন্ত্রী প্রিমিয়ার বলে আমন্ত্রণ পাঠিয়েছিল যে কিং চার্লস আসছে, একটা বারবিকিউ পার্টি হবে, তুমি আসতে পারবে, সাথে একজন গেস্ট। বুঝতে পেরেছেন? এখন ঘটনা হচ্ছে, যেহেতু সে এখনো বিয়ে করে নাই, ওই একজন গেস্টে সে আমাকে অন্তর্ভুক্ত করেছে। তার পার্টনার থাকলে হয়তো আমি চান্স পেতাম না। হ্যাঁ, তো তো আমি সৌভাগ্যবান যে ওই বারবিকিউ পার্টিতে আমরা কয়েকজন বাঙালি ছিলাম, হাতে গোনা 3-4 জন আমরা বাঙালি ছিলাম। এবং দুই পাশে আমাদেরকে দাঁড় করানো হলো দড়ি দিয়ে, যে দড়ির এই দিক থেকে রাজা আসবেন, ওই দিক থেকে পামেলা আসবেন, কামেলা বা পামেলা যাই হোক। এখন প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে কে আসবে আমরা কিন্তু জানি না। লাকিলি আমরা যেদিকে দাঁড়িয়েছি, চার্লস ওই দিকেই এসছেন, এবং প্রতিটা স্টেপে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমি হাত মেলানোর পর আমি বললাম যে থ্যাঙ্কস ফর গিভিং আস এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। উনি বলছে নো প্রবলেম, নো প্রবলেম। তারপরে বলছে যে ওখানে কি বারবিকিউ রান্না করা হচ্ছে। আমি বললাম কেন ঘটনাটা, যে উদারনৈতিক দেশে রাজার সাথে দেখা করা আসলেই কোনো ঘটনা না। আবার রাজার সাথে বিভিন্ন ভাবে দেখা করা যায়। আপনি ব্যাংকক গেলে দেখবেন রাজবাড়ির সামনে লোক দাঁড়িয়ে খালি মাথা ঝুঁকায় সকালবেলা, খালি সালাম ঠুকে, বুঝছেন, রাজার দেখা নেই কিন্তু। তো প্রশ্ন হচ্ছে, ইউনূস সাহেব রাজার সাথে দেখা করেছেন, এরকম অনেক বাঙালি রাজার সাথে আগে দেখা করেছেন, কিন্তু এইবারের দেখাটা ভিন্ন রকম হতে পারত, যেটা লেজে গোবরে করে দিয়েছে তার প্রেস সচিব শফিক সাহেব। শফিক সাহেব একের পর এক মিথ্যা কথা বলেছেন, একের পর এক অসত্য বলেছেন তিনি। যেমন ধরেন, তার কোনো প্রয়োজন ছিল না প্রাইম মিনিস্টার কোথায় আছে এটা বলার, এবং পরে তাকে এটা ডিফেন্ড করতে হয়েছে যে না, আসলে আমি ভুল বলেছি, প্রাইম মিনিস্টার ইংল্যান্ডেই আছেন, এগুলি বলেছে কিন্তু, খেয়াল করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এতে কি হয়েছে? এতে হচ্ছে জিনিসটার গুরুত্বই লঘু হয়ে গেছে। যখনই আপনি একটা মিথ্যা বলছেন, তখন তো মানুষের মনে সংশয় জেগেছে না, যে আগেরটাও নিশ্চয় সত্য নয়। এবং আমি একটা জিনিস খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি, আপনার এই সফরে আসলে কোনো কিছুই অর্জিত হয়নি।
কোনো কিছুই অর্জিত হয়নি। অর্জিত হয়নি এই কারণে ধরেন তাকে ঠিক যতটা ভিডিও আমরা দেখেছি, যতটা ফটোগ্রাফ আমরা দেখেছি, ঠিক সেভাবে গুরুত্ব দিয়েছে বলেও মনে করা যাচ্ছে না। ঠিক সেইভাবে যে তার সাথে কথা হয়েছে, ইভেন ধরেন আমি যদি বলি উনি আমাদের দেশের চিফ অ্যাডভাইজার, আমাদের তো একটা সম্মান থাকবে তার প্রতি, এবং তারা বসতেও পারেনি আসলে, তারা দাঁড়িয়েছিল স্ট্যান্ডিং, এবং সেখানে এসে উনি হাত মিলিয়েছেন, হাত মিলিয়ে দুই একটা কুশল বিনিময় করে চলে গেছেন। এখান থেকে তো কিছু অর্জিত হতে পারে না, তাই না? এখান থেকে অর্জনের সম্ভাবনা তো ক্ষীণ। আর ওই যে আমি বললাম লেজে গোবরে, এখানে আমার একটা কথা আছে, ধরেন লেজে আর গোবরে হলে গোবরটা আলাদা করলে লেজটা দেখা যায়, এখন এরা গোবরে লেজে করে ফেলেছে, আপনি যতই গোবর সরাবেন লেজ আর দেখা যাচ্ছে না। এটা একটা আমার কাছে মনে হয়েছে যে একটা গোবরে লেজে করার ব্যাপার। এবং দেখেন আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু আসল কথায় আসি, উনি আসলে হয়তো গিয়েছিলেন তারেক জিয়ার সাথে দেখা করার জন্য। এখন এখানেও ধরেন নানা ধরনের কন্ট্রাডিকশন কাজ করেছে। আপনি যদি তারেক জিয়ার সাথে দেখা করেন, অবশ্যই আপনি তার সাথে দেখা করতে পারেন, অবশ্যই আপনি তার সাথে মিটিং করতে পারেন, একটা স্ট্র্যাটেজি অবশ্যই নির্ধারণ করার ক্ষমতা আছে আপনার বা সুযোগ আছে। কিন্তু যে মানুষটিকে আপনি আইনের আওতায় এখনো অপরাধী করে রেখেছেন, যাকে দেশে আসতে দিচ্ছেন না এবং দেশে আসতে পারছেন না, তার সাথে আপনি বিদেশে গিয়ে মিটিং করছেন, এইটা কেমন না? আপনি লন্ডনে গিয়ে তার সাথে করছেন, কিন্তু তার তো সাজা মওকুফ হয়নি এখনো। একবার বলছেন হয়েছে, একবার বলছেন হয় নাই। সম্ভবত ফিরে আসার পরে একটা নিউজ দেখলাম যে তার সাজা মওকুফ হয়েছে। এগুলো যে কত পার্সেন্ট সঠিক এটাও তো আমরা জানি না, তাই না? এবং আরেকটা জিনিস দেখেন, যদি তাই হতো তাহলে তো তারেক জিয়ার একটা নিশ্চয় আশা ছিল যে একটা ফ্লাইটে করে তিনি আসবেন, লক্ষ লক্ষ লোক যাবে তাকে এয়ারপোর্টে আনতে। সেই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, এবং খুব সতর্কভাবে